সুপ্রিয় দর্শক, ptbnewsbd.com সমৃদ্ধির পথে বাংলাদেশ শীর্ষক নিয়মিত সংলাপের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আশিস কুমার দে। আমাদের আলোচনার বিষয় করোনায় জনস্বাস্থ্য ও জনজীবন। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে দুজন বিশিষ্ট চিকিৎসক যুক্ত হয়েছেন। একজন দক্ষিণ আফ্রিকার দেশ মঞ্জিনির ইস্তাহাতিনি শহরে বসবাসরত ডাক্তার কাজী আরিফ উদ্দিন, তিনি আন্তর্জাতিক বিশেষজ্ঞ এইচআইভি টিবি। অতিথি অন্যজন রয়েছেন ডাক্তার সুব্রত ঘোষ, যিনি ইতিপূর্বে রাজধানী ঢাকার হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি তার নিজ এলাকা সাতক্ষীরায় চিকিৎসক হিসেবে কর্মরত। তার আরেকটি পরিচয়, চিকিৎসক বার্তা নাম করে একটি মেডিকেল বিষয়ক পত্রিকা আছে, ওই পত্রিকাটি তিনি প্রধান সম্পাদক, একই সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ উপকমিটির সদস্য। আপনাদের দুজনকেই এই সংলাপের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমাদের যেহেতু শিরোনামই আছে করোনা পরিস্থিতি নিয়ে, তো করোনার আমি একটু করোনার তথ্যটা তুলে ধরি। সর্বশেষ তথ্যটা স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত 18 মার্চ থেকে আজ সকাল 8টা পর্যন্ত মৃতের সংখ্যা মোট 7,192, যার মধ্যে গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 36 জন। এটি হল বাংলাদেশের পরিসংখ্যান। এছাড়া গত 24 ঘন্টায় শনাক্ত হওয়া করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা 1,134। সব মিলিয়ে দেশে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন 4,96,975 জন। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে গত 24 ঘন্টায় হাসপাতাল ও বাসায় চিকিৎসাধীন থাকা 2,239 জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এই সংখ্যা সহ এ পর্যন্ত সুস্থ রোগীর সংখ্যা মোট 4,31,590, অর্থাৎ এ পর্যন্ত মোট আক্রান্ত 4,96,975 এবং সুস্থ হয়েছেন 4,31,590। তাহলে দেখা যায় যে সুস্থতার হার আগের থেকে বাড়ছে। তো আমি আর বিশ্ব পরিস্থিতিতে পরে আসছি। আমি শুরুটা করতে চাই কাজী আরিফ উদ্দিনকে দিয়ে। বর্তমান পরিস্থিতিতে আফ্রিকার সরকার কি ধরনের পদক্ষেপ নিয়েছে, যেহেতু আপনি আফ্রিকাতে বসবাস করেন, এবং জনগণ স্বাস্থ্যবিধি পুরোপুরি মানছে কিনা, চিকিৎসক হিসেবে আপনার পর্যবেক্ষণ কি, জনাব আরিফ উদ্দিন? ধন্যবাদ জনাব আশিস। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা এই অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত এবং যারা আমাদের অনুষ্ঠান দেখতেছেন দেশে বা বিদেশে বসে। সবাইকে আমার সাগর সম্বর্ধনা এবং ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, করোনা ভাইরাস একটা নতুন রোগ, নতুন ভাইরাস, যে ভাইরাসটা আগে কখনো ছিল না। এরকম সিমিলার ভাইরাস ছিল, কিন্তু এই ভাইরাসটা কখনো ছিল না। যার ফলশ্রুতিতে এই যখন করোনা আউটব্রেকটা হয়, আপনারা জানেন খুব কুইকলি এটা একটা প্যান্ডেমিক আকার ধারণ করে। প্যান্ডেমিক মানে সারা বিশ্বে এটা ছড়ায় যায় খুব অল্প সময়ের মধ্যে। তো এর কারণে নতুন অসুখ, নতুন জীবাণু খুব দ্রুত ছড়ায় যাচ্ছে সমস্ত দুনিয়ায়, প্রচুর মানুষ মারা যাচ্ছে। সবাই প্রথমে একটু আনপ্রিপেয়ার্ড ছিল, সবাই একটু কনফিউজ ছিল যে কিভাবে আমরা জিনিসটাকে মোকাবেলা করব। এই কনফিউশন কাটে উঠে জিনিসটাকে, অসুখটাকে, তার প্রকৃতি, তার ধরন, তার ট্রান্সমিশন, তার কতখানি সে ভাইরালেন্ট ভাইরাস, কিভাবে চিকিৎসা করা সম্ভব, এই জিনিসগুলো একটু বুঝে উঠতে আমাদের একটু সময় লাগছে। সারা দুনিয়ার সব জায়গায় আপনারা জানেন, ইউরোপ আমেরিকায় সেখানে স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত উন্নত এবং ডিসিপ্লিন। তো সেখানেও কিন্তু আমরা দেখেছি তারা প্রথম দিকে দে আর নট প্রিপেয়ার্ড, তারা খুব আনপ্রিপেয়ার্ড ছিল, যারা বুঝে উঠতে পারতেছিল না কি হয়েছে। তো তার ফলশ্রুতিতে একটু সময় যাওয়ার পরে আস্তে আস্তে আমরা সবাই জিনিসটাকে বুঝতে পারছি, যতদূর পারি। আমরা এখনো অনেক কিছু জানি না, যতদূর আমরা জানি তো মোটামুটি আমাদের একটা ধারণা আছে কি করতে হবে, কি করলে এটা প্রোটেকশন করা যাবে, কি করলে এটা চিকিৎসা করা সম্ভব। এটা করার পরে গভর্নমেন্ট লেভেলে আপনি যেটা জিজ্ঞেস করতেছেন যে সাউথ আফ্রিকায় বা আফ্রিকায় বা আমি যেখানে আছি, আমি আসলে থাকি সোয়াজিল্যান্ডে। সোয়াজিল্যান্ড ছোট্ট একটা দেশ সাউথ আফ্রিকার মধ্যে। এর বর্তমান নাম ইসওয়াটিনি, নামটা চেঞ্জ করা হয়েছে কয়েক বছর আগে। তো এখানে আমরা দেখেছি যে এটা জিনিসটা উপলব্ধি করার পরই গভর্নমেন্ট খুব কুইকলি ডিসিশন নিছেন, এবং গভর্নমেন্ট খুব ব্রডলি
সার্কুলেট করছে যে জনগণের জন্য জনগণের কি করতে হবে। তার মধ্যে মেইন 3টে বিষয় ছিল, সেটা হচ্ছে সবাইকে মাস্ক পরতে হবে 24/7, ইভেন বাসাতেও, এবং তার কিছু কারণ আছে, এবং সবাইকে হাত ধুইতে হবে সাবান দিয়ে বারবার অথবা স্যানিটাইজ করতে হবে, এবং একটা মেডিকেল ডিস্টেন্স একদম মেনটেন করতে হবে, সেটা হচ্ছে মোর দেন এ মিটার। তো আমরা দেখেছি যে আমি একটু অবাকই হয়েছি এটা দেখে, যে এখানে জনগণ কুইকলি জিনিসটাকে নিয়ে নিছে, এবং গভর্নমেন্ট যেটা করছে সব প্রত্যেকটা পাবলিকের কাছে, প্রত্যেকটা ব্যক্তির কাছে তার 3টা করে মাস্ক পৌঁছায় দিচ্ছে 3 দিনের মধ্যে, গ্রামে গঞ্জে সব জায়গায়। ফলে সবাই ফ্রি মাস্কটা পাইছে, এবং গভর্নমেন্ট ওই যে স্যানিটাইজ করার কিছু ম্যাটেরিয়াল এগুলোও দিছে, এবং আমরা দেখছি যে কুইকলি জিনিসটা মানুষ অ্যাবজর্ব করে নিছে এবং পালন করা শুরু করছে। একটু সময় লাগছে, ধরে আমি বললাম সপ্তাহ 2 সময় লাগছে। এর মধ্যে আমরা এও দেখছি যে বিভিন্ন রাস্তার বিভিন্ন মোড়ে পুলিশের ক্যাম্প বসানো হয়েছে, এবং তারা গাড়ি থামায় থামায় স্ক্রিন করতেছে। টেস্ট খুব বেশি করতে পারে নাই কম্পেয়ারিং টু ডেভেলপ কান্ট্রিজ, টেস্ট করার সংখ্যা কম, কিন্তু মোটামুটি তারা কিন্তু কন্ট্রোল করে ফেলছে। এবং গত 3 মাস ধরে করোনা কিন্তু এখানে খুব কম ছিল, সারা দেশে দৈনিক 5টা 7টা 10টা পজিটিভ পাওয়া যেত। এই 3 মাস পরে এখন আবার বাড়তেছে। যাই হোক, আমি এখানে শেষ করলাম, আমি জানি না আমার উত্তরটা হয়েছে কিনা না আশিস। হ্যাঁ, ধন্যবাদ কাজী আরিফ উদ্দিন। আমি আপনার কাছে আবার আসবো। আমি যাচ্ছি ডাক্তার সুব্রত ঘোষের কাছে। মিস্টার সুব্রত, আপনি প্যান্ডামিক শুরু থেকেই জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করছেন বা জনগণের পাশে দাঁড়িয়েছেন একজন রাজনৈতিক কর্মী হিসেবে, একজন চিকিৎসক হিসেবে। যেটি করণীয় সেটি আপনি করছেন। যেহেতু আপনি বাগেরহাটে আছেন, আমরা মানে বাংলাদেশে আছেন, সেহেতু আপনার কার্যক্রমের উপর আমাদেরও পর্যবেক্ষণ রয়েছে। তো এখন এই মাঝখানে কিছুটা সময় এই প্রাদুর্ভাবটা অনেক কমে গিয়েছিল, কিন্তু গত নভেম্বর থেকে আবার এটি বেশ বেড়ে গিয়েছে, এবং মানুষের মনে আগের মতো আতঙ্ক না থাকলেও মৃত্যুর হার কিন্তু ক্রমশ ঊর্ধ্বগতি, যেটা সত্যি আতঙ্কের দিকে ঠেলে দিচ্ছে সাধারণ জনগণকে। তো এই অবস্থায় যে চলতি যে শীত মৌসুম, এই মৌসুমে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সংকট মোকাবেলায় স্বাস্থ্যবিধির ক্ষেত্রে নতুন কোন সংযোজনের দরকার আছে বলে আপনি মনে করেন কিনা? মিস্টার ঘোষ। ধন্যবাদ। ধন্যবাদ আশিস দা। আমি আসলে কৃতজ্ঞ যে আপনি আমাকে দেখেছেন এবং এমন একজন শ্রদ্ধেয় দেশের গণ্ডি পেরিয়ে বাইরের দেশে বাংলাদেশের নামটা উজ্জ্বল করছেন। আমি ওই আমার সেই অগ্রজ চিকিৎসক ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠানে থাকতে পারার জন্য, নিজেকে গর্ববোধ করছি। আমি আসলে আপনার প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে আমি কয়েকটা কথা বলবো আমার শ্রদ্ধেয় অগ্রজ চিকিৎসকের কথা সূত্র ধরে। দেখুন, আমি বাংলাদেশে এমন একটা সময়ে প্যান্ডেমিকটা এলো যেখানে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল, এবং পালন করার সেই প্রাককালেই কিন্তু আমরা সেই করোনার মধ্যে পড়েছি। এবং আপনারা জেনে খুশি হবেন যে আপনাদের মতো সংবাদ কর্মী যারা আছেন, আমাদের মতো স্বাস্থ্যকর্মী যারা আছেন, সেই সাথে মাঠ প্রশাসন সহ বাংলাদেশের প্রতিটা স্তরে আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে এই বিজয়ের মাসে বলতে চাই যে আমার বাবারা যেভাবে যুদ্ধ করেছিলেন ঠিক ঠিক সেভাবেই আমরা কিন্তু ঝাঁপিয়ে পড়েছি করোনা মোকাবেলায়। আমি কিন্তু কখনো মুক্তিযুদ্ধের সাথে করোনা মোকাবেলার যুদ্ধটাকে তুলনা করছি না, কিন্তু আমি বলছি ওই রকম কিছু একটা বিষয়। যেহেতু আমার তখন বয়স ছিল না এবং আমরা মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু এই যুদ্ধটাও কিন্তু একটা ওরকম একতার ডাক। কিন্তু আমি এইখানে আমার শ্রদ্ধেয় বড় ভাইয়ের সাথে যে জিনিসটা বলছি, উনি সাউথ আফ্রিকার একটা দেশে আছেন, সেই দেশের জনসংখ্যা ঠিক কত আমি ঠিক জানি না, কিন্তু আমাদের যে 18 কোটি জনগণ প্রায়, সেই 18 কোটি জনগণের মধ্যে যখন আমাদের মাস্কটা প্রয়োজন হলো, সেখানে কিন্তু আমাদের মাস্ক বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার থেকে শুরু করে 2 টাকার মাস্ক হয়ে গেল 200 টাকা। তো এই যে একটা ব্যাপার, এবং প্রথমে একটু যেহেতু নতুন রোগ, সরকার একটু হিমশিমও খাচ্ছিল প্রথম দিকে, যে শুধু আমাদের দেশের কথা বলবো না, সারা বিশ্বেই যেভাবে নতুন একটা রোগ এলে যা হয় সেটা এরকম কিন্তু হিমশিম খাচ্ছিল। এবং আপনারা জানেন পিপি মাস্ক নিয়ে কি পরিমাণ বাণিজ্য এবং দুর্নীতি হয়েছে। যাক, সে বিষয়ে আমি যাব না। আমি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে আমি শুধু আশিসদার যে প্রশ্নটা করলেন সেই প্রশ্নের প্রেক্ষাপটে বলতে চাই যে
আমরা কিন্তু সকলেই এখন মিডিয়ার মাধ্যমে জেনে গিয়েছি যে কি কি করলে করোনা থেকে মুক্তি পাওয়া যায়। আমি ধরুন বাংলাদেশে 18 কোটি মানুষেরই করোনা আছে, তো কি হয়েছে? করোনা তো এমন কিছু না যে করোনা হলেই মারা যাবে। তো ধরুন সকলেই করোনা আছে, করোনা হয়েছে, কিংবা এখন আমার যে টার্গেটটা থাকবে সেটা হচ্ছে আমার দ্বারা যেন আর কারোর করোনা না ছড়ায় এবং আমার করোনা হলে সেটা যেন নিয়ন্ত্রণে থাকে। সেই ক্ষেত্রে যাদের কোমরবিডিটি রয়েছে, তার মানে যাদের কিডনি রোগ আছে, ডায়াবেটিস আছে, যে উচ্চ রক্তচাপ আছে, কিংবা যারা এল্ডারলি পিপুল, জেনেটিক পিপুল, কিংবা যারা বাচ্চা, যাদের ইমিউনিটি কম, যা সেই মানুষগুলোকে একটু বেশি সতর্ক থাকতে হবে। সেই সাথে কি করতে হবে? সেই সাথে যেটা করতে হবে সেটা হচ্ছে তার ইমিউনো বুস্টিং ফুড সাপ্লিমেন্ট, ইমিউনো বুস্টিং কার্যকলাপ। যেমন একটা মানুষ যদি আধা ঘন্টা ব্যায়াম করতে থাকে, 1 ঘন্টা ব্যায়াম করুক। মানসিকভাবে তাকে টোটালি সাউন্ড থাকতে হবে, মানে একদম দুশ্চিন্তা করা যাবে না। দুশ্চিন্তা যদি পেয়ে বসেছে আপনাকে, তো আপনি শেষ। আপনি কিন্তু করোনার যেটুক ক্ষতি তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আর যে জিনিসটা হচ্ছে, আপনাকে ইমিউনো বুস্টিং কিছু খাবার খেতে হবে, ফুড সাপ্লিমেন্ট খাওয়ার চেয়ে এই যে শীতকালে কত সুন্দর বাংলাদেশের শাকসবজি, আমাদের টাটকা ফ্রেশ যে শাকসবজিগুলো গ্রাম প্রত্যন্ত অঞ্চলে আছে, সেগুলো খেতে হবে। বেশি বেশি ভিটামিন সি, ভিটামিন এ সমৃদ্ধ খাবার খেতে হবে, অ্যান্টিঅক্সিডেন্ট খেতে হবে। সেই সাথে আরেকটা জিনিস বলবো যে আপনি ডিম, দুধ, যেটা আমাদের খুব সহজলভ্য। আপনাকে এই যে খাসির মাংস, মুরগির মাংস খেতে হবে এমনটি নয় কিন্তু। আপনি যদি প্রতিদিন একটা করে ডিম খান, এক গ্লাস করে দুধ খান, এগুলো কিন্তু আপনার ইমিউনো বুস্টিং। এবং দেশি ফল, পেয়ারা, আনারস, পেঁপে, আম কালে আম, লিচু কালে লিচু, কত কিছু আছে। এবং সেই সাথে যে জিনিসটা আমাদের সংবাদ মাধ্যমের, গণমাধ্যমের ভাইয়েরা যেটা করেছেন, সেটা হচ্ছে একটা সময় কিন্তু করোনা নিয়ে খুব আতঙ্ক তৈরি হয়েছিল, যে নতুন রোগ কি হচ্ছে কি না হচ্ছে, মারা যাচ্ছে। হ্যাঁ, শীতকালে একটু করোনার ঊর্ধ্বগতি আমরাও লক্ষ্য করেছি, কিন্তু আপনারা গণমাধ্যমের যে ভাইয়েরা আছেন, আশিসদার মতো, যে যিনি একের পর এক জনসচেতনামূলক প্রোগ্রাম করেই যাচ্ছেন আমাদেরকে নিয়ে, এবং উনি মেসেজ দিয়েই যাচ্ছেন ওনার সংবাদ মাধ্যম পিটিভি নিউজ বিডি থেকে, আমি বলবো। এবং উনি, আপনারা জানেন, উনি কিন্তু বাংলাদেশের একদম পায়োনিয়ার নদী গবেষক। কাজে ওনার প্ল্যাটফর্মটা অনেক বড়। ওনার প্ল্যাটফর্ম দিয়ে যে জিনিসটা করছেন সেটা, হ্যাঁ, আমরা কিন্তু আক্রান্তের কথাটা যদি কম বলে আমরা সতর্ক থাকবো, কিন্তু মানুষের মধ্যে প্যানিক তৈরি করব না। আমরা আক্রান্ত কথা হচ্ছে সেটা না বলে আমরা বলি কতজন সুস্থ হলো। আমরা পজিটিভলি জিনিসটাকে প্রচার করি, যে কতজন সুস্থ হচ্ছে, কতজন আইসিইউ থেকে ফিরছে, কতজন মানে খুব খারাপ অবস্থা থেকে ফিরে আসছে, সেই জিনিসগুলো আমরা বেশি বেশি প্রচার করবো। তাহলে হবে কি, মানুষের যে মেন্টাল স্ট্রেংথ, স্ট্যামিনাটা এটা থাকবে। এবং আরেকটা জিনিস আমি যোগ করতে চাই, যে আমাদের যে জিনিসটা আমাদের শ্রদ্ধেয় বড় ভাই অগ্র চিকিৎসক বলে গিয়েছেন, তার সাথে আমি বলতে চাই একমত, বারবার কথাগুলো উচ্চারণ করতে চাই। মাস্ক ব্যবহার করতে হবে। এবং দেখুন, সাউথ আফ্রিকার মতো কান্ট্রিতে, তারাও কিন্তু উন্নয়নশীল, তারাও কিন্তু আমাদের মতো অর্থনীতির অবস্থা, তারা কিন্তু ঘরের মধ্যে মাস্ক পরছে, এবং যে কারণে মাস্ক পরছে সে কারণগুলো জনগণকে না জানালে চলবে, বাট আপনার ঘরে মাস্ক পরার দরকার নেই। আপনি বাইরে থেকে যখন আসবেন তখন পরিষ্কার পরিচ্ছন্ন হবেন, একটু আলাদা থাকবেন, নিজে মাস্ক ব্যবহার করবেন, হাত সবসময় স্যানিটাইজার অথবা সবচেয়ে ভালো সাবান, স্যানিটাইজার একটু মূল্য দামি হয়ে যায়, সেই ক্ষেত্রে সাবান, ইভেন আপনি যদি কাপড় কাচা সাবান, পচা সাবান যা দিয়ে হোক, 20 সেকেন্ড আপনি রাব করলেই ভালো করে ধুয়ে ফেললে হয়ে যাবে। আর যে জিনিসটা হলো সামাজিক দূরত্ব, আপনার কোলাকুলি, হ্যান্ডশেক এগুলো দরকার নেই। আপনি দূর থেকে সম্ভাষণ দিন। এবং অফিস যখন করবেন, যখন জনসমাগমে যাবেন, একটু দূরত্ব মেনটেন করবেন, এবং বাইরে থেকে এসে অবশ্যই স্নান করবেন, গোসল করবেন, এবং কাপড় চোপড় গুলো প্রতিদিন ধুবেন। এবং জুতা যেটা পরে আসবেন সেটা অবশ্যই সম্ভব হলে বাইরে রাখার চেষ্টা করবেন, যাতে করে করোনার কোনো বাহক আপনি নিয়ে ঘরে না ঢুকতে পারেন। তো এটাই ছিল মোটামুটি আমার প্রথম দিককার কথা। আমি আশিসদার কাছে যাচ্ছি। ধন্যবাদ মিস্টার সুব্রত ঘোষ। আমি আবারও যাচ্ছি ডাক্তার কাজী আরিফুদ্দিনের কাছে। যেহেতু আপনি বাংলাদেশেরই সন্তান, এখন সুদূর আফ্রিকায় অবস্থান করছেন। এই যে বিদ্যমান সংকট মোকাবেলায় বাংলাদেশ সরকার যে সমস্ত পদক্ষেপ নিয়েছে, এই পদক্ষেপগুলো আপনি যথাযথ মনে করেন কিনা, বা স্বাস্থ্যবিধি, জনগণকে স্বাস্থ্যবিধি মানানোর ক্ষেত্রে আর কোন ধরনের কঠোরতা আরোপ করার প্রয়োজন আছে কিনা? জনাব আরিফুদ্দিন। জনাব আরিফুদ্দিন, আপনার ফোনটা মিউট হয়ে আছে। ধন্যবাদ আশিস। হ্যাঁ, ধরেন যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে সম্ভবত নতুন কোনো কিছু করার
খুব একটা প্রয়োজন আমি যেভাবে দেখি বাংলাদেশ থেকে, আমি সবসময় নিউজ দেখি এবং একটু আপডেট থাকার চেষ্টা করি যে বাংলাদেশে কি হচ্ছে, সবকিছু মিলায়, রাজনীতি, অর্থনীতি, মেডিকেল বিষয় তো অবশ্যই। তো যাই হোক, তো আমি যতটুকু বুঝতে পারি সেটা হচ্ছে যে জিনিসগুলি এখন এক্সিস্টিং আছে, যেমন মেইনলি তিনটা জিনিস আমরা বলতেছি। আমি আবার একটু বলি সবাইকে যে মাস্ক পরবেন, হাত পরিষ্কার রাখবেন আইদার স্যানিটাইজ করে অথবা সাবান পানি ব্যবহার করে। সাবান পানি সবসময় পাওয়া যায় না সব জায়গায়, এই জন্য স্যানিটাইজটা খুব হ্যান্ডি, খুব প্র্যাকটিক্যাল। একটু ছোট একটা স্যানিটাইজার পকেটে রাখা এবং বারবার কোনো কিছু টাচ করা বা কোনো কিছু করার পরে, হ্যান্ডশেক করা বা মেলামেশা করার পরেই হাতটা স্যানিটাইজ করবেন, এবং সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করবেন যখন আপনারা ইনডোরে থাকবেন। এই যে তিনটা পদ্ধতির কথা বলা হচ্ছে, এই তিনটা জিনিসটাকে যদি ইমপ্লিমেন্ট করা হয় তাহলে তার যে একটা রেজাল্ট আছে সেটা কিন্তু প্রমাণিত। আমরা কিন্তু স্টাডি করে দেখছি, আমরা দেখি নাই, ইউরোপে এবং আমেরিকায় দুই জায়গাতেই বিভিন্ন দেশে তারা স্টাডি করে দেখছে যে যেসব এলাকায়, যেসব জায়গায় বেশি মাস্ক পরছে, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করছে এবং বারবার হাত স্যানিটাইজ করছে, তাদের মধ্যে প্রভাবটা অনেকটা কন্ট্রোল। তো দিস ইজ হোয়াট অলরেডি উই নো। এখন যেটা আমরা জানি এবং আমার জানা মতে বাংলাদেশেও একই, সারা দুনিয়াতে WHO থেকে যে ডিরেকশন আমরা ফলো করার চেষ্টা করি, WHO থেকেও এই তিনটা জিনিসের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তো এই তিনটা জিনিস যদি আক্ষরিক অর্থে করা যায়, ইমপ্লিমেন্ট করা যায়, আমার মনে হয় এর থেকে ভালো কিছু এখনো পর্যন্ত আমার জানা নাই। আরিফুদ্দিন, আপনার সঙ্গে আমি আরেকটি প্রশ্ন যুক্ত করি আপনার কাছে, সেটি হলো, আমরা দেখেছি যে ঢাকা বা চট্টগ্রামের মতো জনবহুল শহরগুলোতে যতটা এই রোগের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে, কিন্তু প্রত্যন্ত পল্লীতে বা যেসব এলাকায় জনসমাগম কম, গ্রাম অঞ্চলে, সেসব এলাকায় কিন্তু আমি ইতিমধ্যে একাধিক গ্রাম ঘুরেছি ঢাকার বাইরে, যে দেখেছি সেখানে কিন্তু স্বাস্থ্যবিধি মানার বালাই নাই। অর্থাৎ মাস্ক পরতেছে না, স্যানিটাইজ করছে না, তারা ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তাদের আক্রান্তের সংখ্যা খুবই কম, খুবই কম। আমি গত অক্টোবরের শেষ দিকে মানিকগঞ্জে গিয়েছিলাম। তখন যে আমি ২টি গ্রাম ঘুরেছি, আমি সেই ২টি গ্রামের কারোই এ পর্যন্ত করোনার কোনো ছোঁয়া লাগেনি কারো গায়ে। এইটি কেন? যে তারা স্বাস্থ্যবিধি মানছে না, তারা মাস্ক পরছে না, তারা হাত স্যানিটাইজ করছে না বা সাবান দিয়ে বারবার ধুচ্ছে না, কিন্তু তারা আক্রান্ত হচ্ছে না। এই ইয়েটা কোথায়? চমকটা কোথায়? এটার হয়তো খুব 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 100% উত্তর আমি দিতে পারবো না। তো আমি একটু চেষ্টা করি, আমি যতটুকু বুঝি আর কি। সেটা হচ্ছে, ধরেন ঢাকা, চিটাগং বা রাজশাহী, এইসব জায়গা খুব কনজেস্টেড জায়গা, এখন প্রচুর লোক বাস করে অল্প জায়গার মধ্যে। তার মানে হচ্ছে মানুষের ডিস্টেন্সটা কম থাকে, ইন্টারাকশনটা কম থাকে। গ্রামের দিকে মানুষ প্রচুর বাইরে বসে কথা বলে, বাইরে কাজ করে আন্ডার দ্য সান। তো সেখানে করোনা অ্যাটাক করতে পারে না, কারণ আলট্রাভায়োলেট রে যখন পড়ে বাইরে, তখন করোনা মারা যায় সঙ্গে সঙ্গে। তো এইসব একটা কারণ হইতে পারে। আর একটা কারণ হতে পারে, দেখেন, আমরা করোনা যারা ইনফেক্টেড হচ্ছে তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখন প্রায় 50% পজিটিভ, করোনা পজিটিভ, তো তাদের কোনো সিমটম নাই, তাদের বিন্দুমাত্র সিমটম নাই। তো আপনি কখনোই জানবেন না কার করোনা আছে বা নাই টেস্ট না করে। টেস্ট করে জানা যাবে যে, কারণ 50% লোকের কোনো সিমটম নেই। 20% মানুষের যারা করোনা পজিটিভ, 20% মানুষের মাইল্ড সিমটম, সর্দি কাশির মতো সিমটম, জাস্ট ফ্লুর মতো। আর 10-20% মানুষের বেশি সিমটম, বেশি অসুস্থ হয়ে পড়তেছেন, এবং 1 বা 2% মানুষ মারা যাচ্ছেন, যাদের আরো অন্য অসুখ আছে, যারা বয়স্ক, বৃদ্ধ, এই ধরনের 1 বা 2% মানুষ মারা যাচ্ছে। এখন আমাদের মেইন ফোকাসটা কিন্তু ওই 1-2% বা ধরেন 5%, 10%কে আমরা কিভাবে অ্যাড্রেস করব, সেটাই কিন্তু আমাদের মেইন ফোকাস। আর যে মেজরিটি যে করোনায় পজিটিভ এফেক্টেড হচ্ছে, আমি ওইদিকে খুব বেশি ফোকাস করতেছি না, কারণ তারা সুস্থ। কিন্তু সমস্যাটা হচ্ছে, যারা সুস্থ, কোনো সিমটম নাই কিন্তু করোনা পজিটিভ, তারা কিন্তু ক্যারিয়ার, তারা কিন্তু ট্রান্সমিট করে আরেকজনকে। আমি একটা উদাহরণ দেই। আমি যদি আমার পরিবারের 20 বছরের যুবক হই, আমার যদি বৃদ্ধ আমার বাপ মা থাকেন আমার বাসায়,
আমি যদি বাইরে যাই, আমি যদি যেভাবে হোক আমি যদি করোনা ইনফেক্টেড হই, আমার যদি কোনো সিমটম না থাকে, আমি কখনোই জানবো না, কেউ জানবে আমার করোনা হয়েছে, কিন্তু আমি এই আমার করোনাটা আমার বৃদ্ধ মা বাপকে দিতে পারি, তারা কিন্তু অসুস্থ হয়ে গেলে তাদের কিন্তু মারা যাওয়ার চান্স খুব বেশি, বা খুব বেশি অসুস্থ চান্স খুব বেশি। সেই জন্য আমরা বলতেছি যে যে সবসময় আপনি মাস্ক পরেন, কারণ মাস্ক এটাকে প্রিভেন্ট করে, আপনার থেকে আরেকজন রাখতে পারেন না, ইভেন ঘরে বসেও করেন। তারপর আপনি যদি বাইরে থেকে করোনা নিয়ে আসেন আর আপনার যদি সিমটম না থাকে, কেউ জানবে না, আপনি কিন্তু আপনার বৃদ্ধ বাপ মাকে ইনফেক্ট করতে পারবেন, তারা কিন্তু অ্যাট রিস্ক। তো এই একটা ব্যাপার। তো হ্যাঁ, গ্রামে গঞ্জে যেখানে লোকজন কম, সেখানে আরো কিছু কারণ থাকতে পারে করোনা কম হওয়ার, হয়তো আমি ঠিক বলতে পারবো। তো এইগুলো আমি বুঝি আর কি। ধন্যবাদ। ধন্যবাদ কাজী আরিফ, আপনার কাছে আবার আসবো। আমি আবার যাচ্ছি মিস্টার ঘোষের কাছে। মিস্টার ঘোষ, কাজী আরিফের বক্তব্যের সূত্র ধরেই আপনার কাছে আমার প্রশ্ন, যে উনি আমি বলেছিলাম যে গ্রাম অঞ্চলের লোক আক্রান্ত কম হচ্ছে, তো একটি কথা শোনা যায় যে যাদের ইমিউনিটি বেশি তাদের আক্রান্তের সম্ভাবনা কম। তো গ্রাম অঞ্চলে মানুষ প্রচুর পরিশ্রম করে, একইভাবে শহরে যারা শ্রমজীবী সরি মানুষ। সরি আশিস সরি, আমি কি একটু ইন্টারাপ্ট করবো? জি জি, শিওর শিওর। ওকে। যেটা 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 তুমি তোমার বন্ধু তুমি করে বলি নাকি? হ্যাঁ শিওর শিওর, নো প্রবলেম। হ্যাঁ, যেটা তুমি বলতেছিলে যাদের ইমিউনিটি বেশি তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম, এটা কিন্তু ঠিক এইভাবে না। এটা হচ্ছে যাদের ইমিউনিটি বেশি তাদের অসুস্থ হওয়ার সম্ভাবনা কম। সে কিন্তু আক্রান্ত অসুস্থ, হইতে পারে এবং আক্রান্ত হয়ে অসুস্থ না হয়ে আরেকজনকে ছড়াইতে পারে। ধন্যবাদ। ধন্যবাদ। মিস্টার ঘোষের কাছে আমার প্রশ্ন যে কাজী আরিফ যেটা পরিষ্কার করলেন যে ইমিউনিটি বেশি থাকলে তাদের আক্রান্ত হলেও অসুস্থ হওয়ার সম্ভাবনা কম, অর্থাৎ আমরা যেমন দেখেছি অনেকটা নীরবেই অনেকের দেহে করোনা ছুঁয়ে চলে চলে গেছে এরকম। কিন্তু এখন যে একটি দেখা যাচ্ছে, আক্রান্ত হলেই কিন্তু আ ওই ভদ্রলোক বা ভদ্রমহিলা বা শিশু যেই হোক না কেন, আক্রান্ত হলে কিন্তু তাদের পরিস্থিতি একটু জটিল হয়ে যাচ্ছে। এর আগে এই প্যান্ডেমিকটা যখন শুরু হয়েছিল তখন কিন্তু আ অনেকেরই দেখা গেছে পরীক্ষায় ফলাফল পজিটিভ এসেছে, বাট তাদের সিম্পটম ছিল না। এই সংখ্যাই কিন্তু বেশি ছিল। তখন আতঙ্কটা ছিল বেশি। আর এখন আ মানুষ কর্মে বেরিয়ে আতঙ্ক অনেক কমে গেছে। কিন্তু এর বিপরীত চিত্র হলো যারা আক্রান্ত হচ্ছে আ তাদের কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফুসফুসে ক্ষত সৃষ্টি হচ্ছে। আ অন্যান্য কমপ্লিকেশন দেখা দিচ্ছে। এটা কি আমাদের এই শীতের আবহাওয়ার কারণে? আ নাকি এই ভাইরাসটা অদৃশ্য এই ভাইরাসটির রহস্যময় এই ভাইরাসটির কোনো চরিত্রের বদল হয়েছে? আ মিস্টার ঘোষ। হ্যাঁ, ধন্যবাদ। খুব সুন্দর প্রশ্ন করেছেন। ১ম এ আমি একটু পিছনে যাচ্ছি যে আমার শ্রদ্ধেয় আরিফ স্যারের সাথে যে সুর মিলিয়ে বলতে চাই যে অ্যা ও ১ম এ উনি কিন্তু সুন্দরভাবে ব্যাখ্যা করে বলেছেন যে ৫০% মানুষ কিন্তু symptomless। তারা কিন্তু ক্যারিয়ার। এটা মনে রাখতে হবে। স আমি কিন্তু ১ম এ স্যারের আগেও বলেছিলাম যে বাংলাদেশের ১৮ কোটি মানুষকে আমি ক্যারিয়ার ধরেই যদি জিনিসটাকে যাই তাহলে আমার কিন্তু টেস্ট বিষয়টা কিন্তু এখানে খুব বেশি এফেক্টিভ না। আপনার করোনা হলো কি না হলো সেটা কিন্তু এফেক্টিভ না। করোনা হলে কিভাবে প্রিভেন্ট করবেন এবং কিভাবে হতে না দিবেন, এই দুটো বিষয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ টেস্ট এখানে মুখ্য ভূমিকা খুব একটা পালন করে বলে আমি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে অন্তত মনে করি না। কাজেই আমি সেই ৫০% লোক সিম্পটমলেস, ২০% লোক যারা আছে তাদের হচ্ছে মাইল্ড সিম্পটম। অর্থাৎ একটু খুসখুসে কাশি হলো, একটু জ্বর হলো, আবার তারা সেরে যাচ্ছে, কোনো ঘরে বসে ট্রিটমেন্ট নিতে পারছে। বাকি থাকে ৩০% লোক। এই ৩০% লোকের মধ্যে কিন্তু সিম্পটম দেখা দিলেও এখনকার যে নেট মিডিয়া কিংবা টেলিমেডিসিন বিভিন্নভাবে কিংবা চিকিৎসকদের শরণাপন্ন হয়ে তাদের মধ্যে কিন্তু বাকি ২৫%, ২০% লোকও সুস্থ হয়ে যায়। অর্থাৎ কিনা ৫ থেকে ১০% লোক যাদের কিনা হাসপাতালে যাওয়ার আবশ্যিক দরকার পড়ে। সেই যে ১০% লোক যদি আমি ধরে নেই, সেই ১০% লোক যারা হাসপাতালে যায় তাদের মধ্যে ২ থেকে ৩% লোকের আইসিইউ দরকার হয় এবং আইসিইউ থেকে অধিকাংশ লোকই মৃত্যুর কোলে ঢলে পড়ছে। এটা হলো একটা গ্রস স্টাডি, একটা রাফ স্টাডি। এটা কিন্তু মানে অথেন্টিক আমি বলব না, বাট এটা একটা হিসাব। আমি রাফ একটা হিসাব বললাম। এখন কথা হলো
যে আপনি যে কথা বলেন ফুসফুসে আক্রান্ত হয়, দেখেন নোভেল করোনা ভাইরাস যেটা, আমি কোভিড-19 যেটাকে আখ্যায়িত করি আমরা, সেই না এটা কিন্তু আমাদের শরীরে ঢোকার রুট তিনটা সাধারণত, যেটা জানা গেছে। একটা হলো ওরাল ক্যাভিটি, অর্থাৎ কিনা মুখগহ্বর, তারপর হচ্ছে নাসারন্ধ্র, এই যে নাকের ছিদ্র যেটা, এবং চোখ। এবং আপনি দেখবেন যে আমাদের দেশে কিন্তু একটা খুব বদভ্যাস আছে যে মানুষ গালে দেখবেন রাস্তায় দাঁড়িয়ে আছে, গাড়িতে যাচ্ছে, গালে হাত দিচ্ছে, নাক খুঁটছে কিংবা চোখে হাত দিচ্ছে। কাজে এই যে, এবং এটা খেয়াল করবেন, এই যে নভেল করোনা ভাইরাস আসার পর থেকে মানুষের এই অভ্যাসগুলো, ইভেন মুখে মাস্ক ব্যবহার করার পর থেকে কিন্তু মানুষের অভ্যাসগুলো অনেকাংশে কমে গেছে। এবং এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কারণ, যেটা আমি আমার ব্যক্তিগত একটা স্টাডিতে আমি দেখেছি যে মানুষের এই যে মুখে মাস্ক ব্যবহার করার ফলে করোনা ভাইরাস আসছে, মানে ঢুকতে পারছে না, সেটা তো কারণ মুখে হাত দিতে পারছে না, নাকে হাত দিতে পারছে না, অন্তত এই দুটো সিল থাকছে। আর থাকে চোখ। কাজেই এই যে রুট গুলো যদি আপনি বন্ধ করে দিতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু একটা অনেক বড় একটা সুফল পাচ্ছেন। এটা গেল ১ নম্বর। আর দ্বিতীয় কথা হলো লাং এর যে ইনভলভমেন্টটা, আমি জানি না আমার সাউথ আফ্রিকার স্যারের দেশে কিভাবে ডিটেকশনটা করছে। তবে আমি পার্শ্ববর্তী দেশ ভারতের কিছু চিকিৎসকদের বরাত দিয়ে বলছি। তারা কিন্তু কোভিড টেস্ট যাই হোক না কেন, মানুষকে কিন্তু একটা HRCT করছে। তার মানে হাই রেজোলিউশন সিটি স্ক্যান, যেটা হাই রেজোলিউশন যেটা বলেন, HRCT করছে। এবং এতে করে ফুসফুসের ইনভলভমেন্টটা, আপনারা যে জানেন যে করোনা ভাইরাসটা কিন্তু আমাদের শ্বাসতন্ত্রে যায়, শ্বাসতন্ত্রের ফুসফুসটাকে অকেজো করে দেয়, যে কারণে করোনা ভাইরাসের যে মৃত্যুটা, সেটা মূলত শ্বাসতন্ত্রের রোগের সৃষ্ট মৃত্যু হয় মানুষের। সেই ক্ষেত্রে যদি সিটি স্ক্যানটা করা হয়, তো লাংয়ের ইনভলভমেন্টটা জানা যায়। তো আমাদের শ্রদ্ধেয় আশিসদার যে প্রশ্নটা ছিল যে এখন শীতকালে যে বিষয়টা দাঁড়াচ্ছে, যে মানুষের দেখেন শীতকালে কিন্তু একটু রোগের প্রাদুর্ভাব একটু বাড়ে। এটা কিন্তু চিকিৎসক হিসেবে যে জিনিসটা আমরা দেখেছি, চেম্বারে কিন্তু শীতকালে একটু রোগীর আনাগোনা বাড়ে। ফোনেও মানুষজন বিভিন্নভাবে কাশি, জ্বর, সর্দি সহ গা ম্যাজম্যাজ করে, কাজে স্ট্যামিনা পায় না, এই ধরনের রোগ কিন্তু শীতকালে একটু বেশি আমরা দেখি। এবং সেটা নভেম্বর ডিসেম্বর থেকে শুরু হয়, ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত, জানুয়ারি ফেব্রুয়ারি, এই ৩-৪ মাস থাকে। এই সময় যদি ধরুন করোনা কাল ছাড়াই, যেটা আমি যদি ২০১৮ সালের ডিসেম্বর থেকে শুরু করে ২০১৯ সালের জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত চিত্র কল্পনা করি, তখনও কিন্তু আপনারা যদি দেখেন যে কোনো একটা স্টাডি, যে কোনো একটা হসপিটালে দেখবেন যে ঠান্ডা লাগার, কফ রোগ, এই রোগীগুলো বেড়ে থাকে। তো এটা একটা কারণ। আপনার এমন হতে পারে আপনি করোনার বাহক না, কিন্তু আপনার শ্বাসকষ্ট হচ্ছে, আপনার শীতের জন্য কোনো অ্যালার্জিক, কোনো কোল্ড অ্যালার্জি হতে পারে, ডাস্ট অ্যালার্জি হতে পারে, এগুলোর কারণে হতে পারে। করোনা বাড়ে, এই কথাটা একদিক দিয়ে সত্য, যদিও একদম অথেন্টিক কোনো স্টাডি নেই। আবার এটাও ঠিক যে আপনাকে কিন্তু শীতকালের জন্য যে অন্যান্য যে হাঁপানি কিংবা শ্বাসকষ্ট যেগুলো হতো, সেগুলোর জন্য কিন্তু প্রিপারেশন নিয়ে রাখতে হতো। কাজেই আমি একদম মোটা দাগে যে কথাটা হলো যে করোনা হোক বা না হোক, আপনি যেন রোগটা আপনার মধ্যে না আসে, রোগের জীবাণুটা যেন আপনার শরীরে প্রবেশ না করতে পারে, এই বিষয়ে কিন্তু আপনাকে আপনার প্রতিরোধের ব্যবস্থা আপনি নিজেই, আপনার পরিবারের সুরক্ষার দায়িত্ব আপনার, সেই পরিবারকে করোনা ঢোকানোর রুটও কিন্তু আপনি। কাজেই আপনি সিদ্ধান্ত নিবেন যে আপনি কোন পথে যাবেন। আপনি যদি সিম্পল স্বাস্থ্যবিধি মেনে চলেন, এমন কোনো কঠিন কাজ নয়, এমন কোনো ব্যয়বহুল কাজ নয়, শুধুমাত্র মানুষের লাইফস্টাইল মডিফিকেশন, জাস্ট এই একটা কথা। আপনি লাইফস্টাইলটা মডিফিকেশন করতে পারলে আপনি অবশ্যই করোনার বিরুদ্ধে জয়ী হবেন। এবং আমরা কিন্তু মিস্টার ঘোষ, আমি আপনার অনেকাংশেই মিস্টার ঘোষ, আমি আপনাকে আরেকটি প্রশ্ন করি এখানে, যে লাইফস্টাইলে একটি চেঞ্জ আনার কথা বলছেন আপনি, এই ধরনের করোনা বা এই জাতীয় যেকোনো রোগ থেকে নিজেকে সেফ রাখার জন্য। কিন্তু হ্যাঁ, মানুষ তো কর্মের তাগিদেই বাইরে যায় বা যেতে হয়। আমি আপনিও তাই। আমি আপনিও কর্মজীবী, ফলে আ সব ক্ষেত্রে সোশ্যাল ডিসট্যান্স মেইনটেইন করা সম্ভব হয়ে ওঠে না। আবার আ ঢাকা শহরের চিত্র সম্পর্কে আপনাকে নতুন করে বলার কিছু নেই। ঢাকা শহরে হলো ঘনবসতি। এখানে ওই যে আপনি জুতা বাইরে রাখার কথা বললেন, অনেক বাসা আছে। ব্যক্তিগতভাবে আমি বলি, আমিও হয়তো জুতা বাইরে রাখতে পারি, বা আমাদের অ্যাপার্টমেন্টে সবাই জুতা বাইরে রাখে। এখানে চোর আসবে না। কিন্তু অসংখ্য বাসা আছে যেখানে জুতা কেন, একটি সুতো বাইরে রাখার কাজ নেই।
তো সেই ক্ষেত্রে তো জুতাটা তারা ঘরে নিয়েই ঢুকবে। তো তারা কিভাবে এই স্বাস্থ্যবিধিটা অনুসরণ করবে? খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমি কয়েকটা অফিসেও দেখেছি যেখানে জুতা বাইরে রাখার ব্যবস্থা নেই। সেই ক্ষেত্রে কি করবেন? সেটার ক্ষেত্রে আমি বলছি যে যারা আ যেসব অফিস আর্থিকভাবে সচ্ছল কিংবা এইসব ক্ষেত্রে বেশি ব্যয় করেছে তারা তো এখানে ডিসইনফেকশন টানেল রেখেছে। কোনোখানে দেখেছি যে স্পঞ্জ কোনো ব্যাংক কিংবা বীমা অফিসে ঢুকতে যেয়ে দেখেছি ওখানে ভেজা স্পঞ্জ যেখানে ব্লিচিং পাউডার দেয়া সেগুলো রেখেছে। আবার কোনো জায়গায় দেখেছি যে যারা খুব অর্থবিত্তশালী নন যেমন অফিস, সেখানে দেখেছি সিম্পল একটা চট সেটাতে ব্লিচিং পাউডার ভেজানো অবস্থায় আছে। তার উপর দিয়ে মানুষ পার হয়ে যাচ্ছে। আবার কোনো জায়গায় দেখেছি অফিসে যেতে হলে একটা আ জলাবদ্ধ জায়গা রেখেছে যেখানে কিনা স্যাভলন, ডেটল অথবা ব্লিচিং পাউডার সমৃদ্ধ জল রয়েছে। সেটার উপর দিয়ে হেঁটে যেতে হচ্ছে। তো কাজেই আমি যদি নিজ ব্যবস্থাপনায় নিজের তাগিদে যদি এমন কোনো ব্যবস্থা করে রাখি যে আমার জুতাটা অন্তত ব্লিচিং পাউডার দিয়ে এট লিস্ট উপরটা না হোক, উপরিভাগটা না হোক অন্তত নিচটা যেটা কিনা আমি বাইরে থেকে সবখানে ময়লা আবর্জনা ঘেঁটে এসেছি সেটা যেন একটা ডিসইনফেক্ট্যান্ট, সেটা হতে পারে স্যাভলন জল, ডেটল জল, ব্লিচিং পাউডার মেশানো জল, যেকোনো কিছু হতে পারে। তো আসলে কি আমাদের তো এখনো অ্যাপ্রোপ্রিয়েট কোনো স্টাডি বের হয়নি যে করোনা মোকাবেলায় কোন ডিসইনফেক্ট্যান্টটা অ্যাকচুয়ালি কাজ করে। সবই যেটা চলছে এটা স্টাডির মধ্যে দিয়ে যাচ্ছে এবং আপনারা জানেন আমার শ্রদ্ধেয় আরেকজন চিকিৎসক সহকর্মী আছেন, উনিও ভালো জানবেন। উনি যেহেতু একটা কান্ট্রির উপদেষ্টা হিসেবে কাজ করছেন এবং আপনারা জানেন যে এই যে এইচআইভি এবং টিবির উপদেষ্টা এটা কিন্তু চারটিখানি কথা নয়। এই যে আফ্রিকার মতো একটা দেশে এবং এবং আমাদের এই যে বাংলার গর্বিত সন্তান উনি হিসেবে উনি আছেন। আরো কয়েকজন ডক্টর স্যার আছেন আমি জানি। তো এনারা কিন্তু বাংলাদেশের মুখটাকে অনেক উজ্জ্বল করছেন এবং যে এই টিবি কন্ট্রোল, এইচআইভি কন্ট্রোল এগুলোও আস্তে কিন্তু এই করোনা কন্ট্রোলেও কিন্তু এক্সপার্ট তৈরি হয়ে যাবে। এবং আমরা আশা করব যে সেই দিন দূরে নয় যখন আমরা সমন্বিতভাবে একটা করোনা মোকাবিলা করতে পারবো। এবং লাইফস্টাইল মডিফিকেশন সম্পর্কে শেষ যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে দেখুন কন্ট্রোলটা তো সম্পূর্ণ আপনার হাতে। আপনার হাতে গ্লাস আছে, আপনার হাতে জলের জগ আছে। তো জলটা কত জোরে ঢালবেন, ঢালার পরে জলটা উপড়ে পড়বে নাকি কন্ট্রোল কিন্তু আপনার হাতে সম্পূর্ণ। এবং করোনা এমন একটা রোগ, করোনা কালে আমাদেরকে মানুষকে এটা একটা ঝাঁকুনি আরকি। ঈশ্বর প্রদত্ত একটা ঝাঁকুনি মিস্টার যে সুব্রত করোনার ঘোষ, জীবাণুটা মিস্টার সুব্রত ঘোষ আপনার কাছে আমি আরেকবার আসবো। তার আগে আমি আ ডাক্তার আরিফের কাছে যাচ্ছি। আ ডাক্তার আরিফ, আমার প্রশ্নটি সরাসরি যে শুরু থেকেই আ বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ বলে আসছে যে হাত স্যানিটাইজ করতে হবে বা সাবান দিয়ে বারবার ধুতে হবে। তা আমি হাত ধুবো কেন? আমি তো শুরু থেকে আবার এটাও শুনে আসছি যে এই করোনা ভাইরাস মানবদেহে আক্রমণ করে সাধারণত রেসপিরেটরি অর্গান গুলো দিয়ে। অর্থাৎ নাক, মুখ, চোখ এসব জায়গা দিয়ে। তাহলে আমি হাত ধুবো কেন? অনেকে আমার কাছে প্রশ্ন করেন সাধারণ মানুষ। মিস্টার আরিফ। আ এটা মিউট হয়ে আছে, এটা আনমিউট করতে হবে মিস্টার আরিফ। ফোনটি আনমিউট করতে হবে। ধন্যবাদ আশিস। খুব সুন্দর প্রশ্ন এটা। আম, আমরা হাত ধুবো কেন? আমরা এই জন্য হাত ধুবো, আমাদের একটু বুঝতে হবে করোনাটা কিভাবে ট্রান্সমিশন হয় একজনের কাছ থেকে আরেকজনের কাছে, যে আমরা যে বলি যে একজনের কাছ থেকে আরেকজনের কাছে ছড়ায়, এটা কিভাবে ছড়ায়? এটা আসলে ছড়ায় যখন ফর এক্সাম্পল আমার আমার যদি করোনা হয় তাহলে আমার ভিতরে করোনার ভাইরাসটি আছে আমার রেসপিরেটরি ট্রাক্টে, আমার মুখে, আমার নাকে করোনা ভাইরাসটি আছে। নাকের যে সিক্রেশন, মুখের যে সিক্রেশন সেগুলাতে। তো এখন আমি এইখানে চেয়ারে বসে আমি এখানে কথা বলতেছি, এখন যদি আমি একটা হাঁচি দেই বা একটা কাশি দেই তাহলে আমার মুখ থেকে এবং নাক থেকে করোনাটা বের হয়ে এই আমার টেবিলের সারফেসের উপরে পড়বে। এখন আরেকজন ব্যক্তি যদি এসে এই সারফেসটা টাচ করে তাহলে ওই টেবিলের সারফেস থেকে তার হাতে যাবে, কারণ আমরা হাত দিয়ে সবসময় জিনিস টাচ করি, অন্য কিছু দিয়ে টাচ করি না। তো হাত দিয়ে ওই জায়গাটা টাচ করলে তার হাতে যাবে ভাইরাসটা।
সে যদি ওই হাতটা জীবাণুমুক্ত না করে মুখে দেয় বা নাকে দেয় বা চোখে দেয়, মেইনলি চোখ এবং নাক, মুখ একটু বেটার, তাহলে এই তিনটা যে কোনো একটা রুট থেকে ভাইরাসটা ভিতরে গেল। তো আমরা বলতেছি যে আমরা যদি রিপিটেডলি হাতটা স্যানিটাইজ করি, আমরা তো টাচ করবোই জিনিস, আমরা কাজ করতে হবে, আমাদের লিখতে হবে, আমাদের কম্পিউটার চালাইতে হবে, তো টাচ তো আমরা করবোই, মানুষের সঙ্গে শেয়ার করতে হয় অনেক কিছু। তাহলে আমরা যদি বারবার জীবাণুমুক্ত করি হাতটা, তাহলে আমি যখন নাকে বা মুখে বা চোখে হাত দিব, তাহলে আমার ইনফেকশনটা আমার ভিতরে যাবে না। আর নাকে চোখে মুখে কিন্তু আমরা আনমাইন্ডফুলি টাচ করি, আমাদের ঠিক জ্ঞানের বাইরেই আমরা অটোমেটিকলি টাচ করি, এটা আমাদের অভ্যাস, এটাকে কন্ট্রোল করা খুব ডিফিকাল্ট, আর অনেক বেশি সময়ের ব্যাপার, আর অনেক বেশি বিষয়। তো এই জন্য বারবার আমাদের হাত ধুইতে হবে। আমি জানি না আমি তোমার প্রশ্ন উত্তর দিতে পারছি কিনা। হ্যাঁ, ধন্যবাদ আপনার মিস্টার কাজী আরিফের কাছে আমার শেষ জানতে চাওয়া যে বাংলাদেশের জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশের সন্তান হয়ে সুদূর আফ্রিকায় বসে বাংলাদেশের মানে প্রিয় মাতৃভূমির জনগণের উদ্দেশ্যে এই করোনা মোকাবেলায় সুপরামর্শ আপনার সংক্ষেপে। আমার ওই তিনটাই পরামর্শ। আপনারা মাস্ক ব্যবহার করেন সবাই, আপনারা বারবার হাত পরিষ্কার করেন সাবান পানি দিয়ে অথবা স্যানিটাইজার দিয়ে, যখন করবেন একটু ভালো করে হাতটা ভালোভাবে পরিষ্কার করবেন, আঙ্গুলের ফাঁকের ভিতরগুলি, আর যদি এরকম আংটি থাকে সেগুলো একটু ভিতরে সুন্দর করে জায়গার ভিতরে সুন্দর করে স্যানিটাইজ করবেন। সাধারণত আমরা বলি 30 সেকেন্ড করবেন, 20 থেকে বা 30 সেকেন্ড হাত সাবান দিয়ে ধোন অথবা স্যানিটাইজ করেন, এই টাইমটা ধরে করবেন, এবং যতদূর সম্ভব সোশ্যাল ডিস্টেন্সটা বজায় রাখবেন। এটাকে এখন আমরা বলি মেডিকেল ডিস্টেন্স, এটা একটু 1 মিটার বা তার থেকে বেশি, সেটা একটু বজায় রাখবেন। দেখেন, এই 1 মিটার ডিস্টেন্স বজায় রাখা কিন্তু অনেক জায়গায় সম্ভব, আমি জানি অনেক জায়গায় সম্ভব না, কিন্তু অনেক জায়গায় সম্ভব। তো যেসব জায়গায় সম্ভব, অ্যাটলিস্ট সেই জায়গাগুলোতে যেন আপনারা এনশিওর করেন যে 3টা কাজ আপনারা করতেছেন। সচেতন থাকবেন, নাথিং টু প্যানিক হবেন না, কিন্তু সচেতন থাকবেন এবং জানবেন ইনফরমেশন, নতুন নতুন ইনফরমেশন আসতেছে, এটা নতুন অসুখ। তো এখনো আমরা প্রতিদিনই বলতে গেলে নতুন ইনফরমেশন পাচ্ছি এই রোগ সম্বন্ধে, এর টিকা সম্বন্ধে, চিকিৎসা সম্বন্ধে, এগুলো একটু অবগত থাকবেন। আজকাল তো রেডিও, টেলিভিশন বা গুগলে অনেক ইনফরমেশন পাওয়া যায়, এগুলো একটু অবগত রাখবেন, সাহস রাখবেন, ভালো খাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আমি এবার শেষবারের মতো আসছি ডাক্তার সুব্রত ঘোষের কাছে। একটি প্রশ্ন দিয়ে শুরু করি যে করোনা যুদ্ধে যারা যুদ্ধ মোকাবেলা করতে গিয়ে যারা প্রাণ হারিয়েছেন, এই ফ্রন্ট লাইনের যোদ্ধা হিসেবে চিকিৎসকদের একটি বড় অংশ মারা গেছেন, ল এনফোর্সিং এজেন্সি অনেক সদস্য মারা গিয়েছেন, তৃতীয় অবস্থানে আছেন ব্যাংকাররা। আচ্ছা, ব্যাংক কর্মকর্তাদের এইভাবে আক্রান্ত হওয়ার কারণটা কি মিস্টার সুব্রত? ধন্যবাদ। খুবই একটা সময়োপযোগী সুন্দর প্রশ্ন করেছেন, এবং আসলে এই যে আমিও বলেছিলাম, ওইখানে উল্লেখ করতে ভুলে গেছিলাম ব্যাংক কর্মকর্তাদের কথা। কারণ আমরা কিন্তু চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের কথা বলি, প্রশাসনের কথা বলি, পুলিশের কথা বলি, সেনাবাহিনীর কথা বলি, সবারই কথা বলি, কিন্তু ব্যাংক কর্মকর্তাদের এই কথাটা কিন্তু সেই নেপথ্যে থেকে যায়। আপনাকে অশেষ ধন্যবাদ। আমি নিজে একজন করোনা যোদ্ধা হিসেবে এই যে ব্যাংক কর্মীদের প্রতি শ্রদ্ধা রেখে আপনি রাখছি, শুধু এবং করোনা যোদ্ধা না, আপনি একজন করোনা ভিকটিমও বটে। সেটা আমি, আপনারা জানেন যে অনেক কষ্টে আমি প্রায় 36 দিন পর করোনা মুক্ত হয়েছিলাম আপনাদের দোয়া আশীর্বাদে। এবং আমি যে কথাটা বলতে চাই যে ব্যাংক কর্মকর্তাদের কথাটা, সত্যি কথা বলতে কি, আমাদের কিন্তু বাংলাদেশের অনেক অফিসই বন্ধ ছিল, কিন্তু স্কুল কলেজ বন্ধ ছিল। যে ভিকটিমটা হওয়ার কথা ছিল স্কুল কলেজে বেশি, সেটা আমাদের বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে মানে মহৎ একটা উদ্যোগ, যে স্কুল কলেজ এখন বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত কিন্তু খোলেননি। তো এটা কিন্তু একটা অনেক বড় বাঁচা বেঁচে গেছি আমরা বাঙালিরা, এবং এটা বলবো যে মাননীয় প্রধানমন্ত্রীর বিচক্ষণ একটা সিদ্ধান্ত। কিন্তু আসলে কি, লকডাউনের মধ্যেও কিন্তু বাইটার্ন ব্যাংক খোলা ছিল, এবং দেখুন, পুলিশ কর্মকর্তাদের জন্য কিন্তু হসপিটাল আছে, ওনাদের স্বাস্থ্যকর্মী আছে,
সেনাবাহিনীতে তো আছেই, বাংলা আর চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, ইভেন গণমাধ্যম কর্মীর ভাইয়েরা আপনারা কিন্তু আমাদের সাথে নিবিড়ভাবে ওতপ্রোতভাবে ইন্টারেক্ট থাকেন এবং আপনাদের মাধ্যমে আমাদের কথাগুলো প্রচারিত হয়। কাজে সেখান থেকে কিন্তু আপনারা কিন্তু জানতে পারেন যে কিভাবে করোনা ছড়ায়, কিভাবে প্রতিরোধ করা যায়। কিন্তু ব্যাংক কর্মকর্তাগণ কিন্তু আসলে এই নেপথ্য থেকে প্রচন্ড সার্ভিস দিয়েছেন এবং লকডাউনের মধ্যে উনাদের ব্যাংকগুলো সবসময় বাই টার্ন কাউকে না কাউকে ডিউটি করতে হতো এবং আসলেই মৃত্যুর দিক দিয়ে এবং আক্রান্তের দিক দিয়ে ব্যাংক কর্মকর্তাগণ সম্ভবত সাংবাদিকদের পরেই আছেন, তৃতীয় কি চতুর্থ অবস্থানে আছেন। তো ওনারা আক্রান্ত হওয়ার মূল কারণ হলো ওনারা আসলে মেসেজটা পাননি যে কিভাবে এই করোনা থেকে দূরে থাকা যায়, মুক্ত থাকা যায়। সেই ক্ষেত্রে যে আমি যে সচেতনতার কথাগুলো বললাম, আপনার শ্রদ্ধা অগ্র চিকিৎসক আরিফউদ্দিন সাহেব যিনি কথাগুলো বললেন, এই মেসেজগুলো আমাদের কাছে অনেক পরে পৌঁছেছে। এবং আরেকটা যে মাধ্যম টাকা, এই যে আমাদের আরিফ স্যার বললেন যে ড্রপলেটের মাধ্যমে যে হাঁচি কাশি থেকে, আপনারা জানেন যে অন্য দেশের টাকা কিন্তু বেশ পরিষ্কার থাকে, কিন্তু বাঙালির টাকাটা কিন্তু এত বেশি ময়লা। আমি কিন্তু অনেক দেশ ঘুরেছি, কিন্তু টাকা এত ময়লা টাকা আমি কোথাও দেখিনি। কারণ আমাদের টাকার উপরে যেমন নেশাও, আবার টাকার উপরে ময়লা করার নেশাও, দুটোই বেশি। টাকাও ইনকাম করব, টাকা ময়লাও করব। এটা কেন জানি টাকার প্রতি একটা এরকম একটা বিমাতা সুলভ আচরণ। তো এই টাকার যে ময়লার বিষয়টা এবং টাকাটাকে ছুঁয়ে আমি দেখেছি বিদেশে যে মানিব্যাগে টাকা রাখে, মানিব্যাগটা কিন্তু ঘরের একটা সেফ জায়গায় রাখে, আর আমাদের টাকা নিয়ে আমরা ঘুমাই টাকার গন্ধ শুকিয়ে। এবং বাসের কন্ট্রাক্টররা যেভাবে হাতে টাকা নিয়ে রাখে, এটা বিশ্বের কোনোখানে এরকম করে টাকা রাখে না। তো এটা কিন্তু টাকা একটা কিন্তু করোনা ট্রান্সমিটের একটা খুব বড় মাধ্যম। যদিও মানুষ বলে যে সংবাদপত্রের মাধ্যমে কিংবা কাগজের মাধ্যমে, বইয়ের মাধ্যমে ছড়ায় না, কিন্তু টাকা আর বই কিন্তু আলাদা। টাকাটা কিন্তু মুহূর্তের মধ্যে আপনার কাছ থেকে একজনের কাছ থেকে একজনের কাছে যাচ্ছে। এবং আমি যে জিনিসটা বলবো যে ব্যাংক কর্মীদের আসলে আমরা সেইভাবে সচেতন করে যুদ্ধে পাঠাতে পারিনি এবং তাদের প্রথম দিকে সচেতনতার কিছু অভাব ছিল, প্রপার স্যানিটাইজ ছিল না। এবং তারা যদি টাকা গোনার সময় একটু হ্যান্ড গ্লোভস ইউজ করেন, যেটা রাবার হ্যান্ড গ্লোভস, এটা কিন্তু অনেক ভালো একটা জিনিস। মাস্ক আর তাদের ক্ষেত্রে অবশ্যই হ্যান্ড গ্লোভস। এবং এখন দেখেছি ব্যাংক কর্মকর্তারা কিন্তু অতটা আক্রান্ত হচ্ছেন না, কারণ প্রতিটা ব্যাংকের সামনেই কিন্তু ওরকম ব্লিচিং পাউডার দেওয়া, পানির ব্যবস্থা আছে। ঢোকার সময় হাত স্যানিটাইজ করে নিচ্ছে, টাকা যেখানে গোনা হয়, যেখানে লেখা হয়, সেখানে কিন্তু স্যানিটাইজারের ব্যবস্থা রয়েছে। কাজেই এটাই হলো আমার আশিস তার প্রশ্নের উত্তর ছিল, যদি আমি ঠিক বলে থাকি আর কি। হ্যাঁ, ধন্যবাদ। ধন্যবাদ কাজী আরিফউদ্দিন, ধন্যবাদ সুব্রত ঘোষ। এতক্ষণ শত কর্মব্যস্ততার মধ্যেও আমাদের সঙ্গে যুক্ত থেকে দেশ বিদেশের মানুষকে এই বৈশ্বিক মহামারী থেকে দূরে থাকার সুপরামর্শ দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা শুনছিলেন ptbnewsbt.com সমৃদ্ধির পথে বাংলাদেশ শীর্ষক নিয়মিত সংলাপের যে আজকের আলোচ্য বিষয় ছিল যে করোনায় জনস্বাস্থ্য জনজীবন। দুজন বিশেষজ্ঞ চিকিৎসক এ সম্পর্কে আপনাদের মূল্যবান পরামর্শ দিয়েছেন। আমরা আশা করি আপনারা সবাই নিজ নিজ স্বার্থে সেই মূল্যবান পরামর্শগুলো আমলে নিয়ে সতর্কভাবে চলাচল করবেন। আপনারা যে যেখানেই থাকুন না কেন, দেশে বিদেশে, সবাই নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। করোনাকে ভয় না করে করোনা মোকাবেলায় স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলুন। বিজয়ের মাসে আপনাদের সকলকে আবারও রক্তিম শুভেচ্ছা। আগামীতে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি। ইয়া